या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः ओम शांति ओम शांति ओम शांति তুমি কি করছো দাদা? এই যে রাত সুযোগের আয়োজন করে সুদা করবো না মানে তুই তো ফেলনা নয়, তুই আমার আপন নয়। তাই তোর জন্মদিনে আমি সবাইকে মিষ্টি মুখ করাবো। মিষ্টি এ তোমার বড্ড বাড়াবাড়ি দাদা। প্রতি বছর আমার মতো একটা রাস্তার ছেলের জন্য সোজা কি বললি তুই? কি বললি? একটা রাস্তাতে ছেলে তাহলে কি আমার স্নেহ ভালোবাসার কোনো গল্লা নাই রে সোজা? কথা বলো না দাদা, কথা বলো না। তুমি আর বৌদি এই চিরঅনাথ জীবনের বাবা মা সূর্যচন্দ্র দেবের মতো। আমিও তো তোমার আরেক সন্তান সোজা। তাই তোমার মুখের উপর কথা বলে আমি যে অন্যায় করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করো দাদা। সোজা ক্ষমা চাইতে হবে না রে ভাই, ক্ষমা চাইতে হবে না। এই দিনটা যেন তোমার জীবনে বারবার ফিরে আসে। না এবার বসো তো বসো। আজকের দিনে দাদা আমাকে ঘর থেকে ঘুরিয়ে দিয়েছিল বলেই আমার নবজন্মদিন। কিন্তু দাদা যদি না থাকতো তাহলে এই দিনটা হয়তো আমার কাছে মৃত্যুদিন হতে পারতো। তাই যার দয়ায় আজকে শুভ জন্মদিনের অনুষ্ঠান সেই ভগবান শ্রীরামচন্দ্র দাদার পূজা না দিয়ে সোজা দাদা তুই আমার ভাই নোস রে সোজা, তুই আমার ভাই নোস। পূর্বে জন্মে মনে হয় তুই আমার ছেলে হয়েছিলি, তাই তো এই জন্মে আবার আমি তোমার ছেলে হয়ে ফিরে এলাম দাদা। আচ্ছা ঠিক আছে, এবার লক্ষ্মী ছেলের মতো পাশে বসো। তুমিও বসো তো, বসো। তোমার ইচ্ছা অনুসারে এই পায়েসটা আমি প্রথমে তোমার দাদার মুখে তুলে দিলাম। এবার নামের ভাই ডক্টর খুব সুন্দর, খুব ভালো মানিয়েছে। দাদা তুমি আমায় কি খাওয়ালে দাদা? কি বলছো তুমি? বিশ্বাস করো আমি সহ্য করতে পারছি না দাদা, আমি সহ্য করতে পারছি না। বিশ্বাস করো তুমি আমার দাদাকে স্পর্শ করবে না। তুমি আমার বিষ খাইয়ে মারতে চেয়েছিলে, কিন্তু ভাগ্যের ফেরছে তুমি তোমার স্বামীকে খেয়েছো। তুমি একটা স্বামী তার আর কোনো দোষ নেই রে ভাই। আমার নিয়তির লিখো দাদা, দাদা নিয়তির লিখো আমি বলে দেবো দাদা। এক্ষুনি দাদা আর কোনো লাভ হবে না ভাই, আর কোনো লাভ হবে না। আবার দাদা তুই আমার ছেলে মেয়ে দিয়ে দেখিস দাদা, তুই আমার তারাকে দেখিস। দাদা যখন সব দায়িত্ব আমায় দিয়ে গেছে তখন তোমার আমি কোনো অসুবিধা হতে দেবো না। তোমাকে আমি সুখেই রাখবো। এত এত নিচ তুমি হীন মনোপ্রবৃত্তির জন্য তুমি তোমার দাদাকে তুমি তোমার স্বামীকে বিষ খাইয়ে মেরেছো না। তাই আগামীকাল সংবাদপত্রের প্রথম পাতায় তোমার ছবি দিয়ে ছাপা হবে এক স্বামী ঘাতিনীর কাহিনী।
তোমায় দেখে ঘৃণার দুধকর দেবে না, এই দেশের মানুষ তোমার মতো পাপিয়তিকে ইট পাথর ছুঁড়ে মারবে। ভাই বলছি বৌদি, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তোমার ওই তিনটে ছেলেকে কোলা টিপে মেরে ওদের বাবার সঙ্গে পুড়িয়ে দিই। আমি তোমার সব পাপ টাকার জোরে চাপা এখন এসো, এসো আমার কাছে এসো, এসো তুমি বুকে এসো, দূরে থেকো না, এত রাগ মনটাকে পুছে এসো না। মা, আমি আড়াল থেকে সব শুনেছি। এই শয়তানের হাত থেকে বাঁচতে হলে চলো মা চলো, আমরা ভাইদের নিয়ে এখান থেকে পালিয়ে যাই। কিন্তু সূর্য, তোর বাবার সৎকার, বাবা সৎকার করতে গেলে এই শয়তান আমাদের কাউকে বাঁচতে দেবে না মা। কিন্তু সূর্য, তোদেরকে নিয়ে আমি এখন কোথায় যাব, কোথায় রাখবো তোদেরকে? এই চিন্তা আমি করবো মা। চন্দ্রদেব ছোট হতে পারে, কিন্তু আমি তো ছোট নই। আমি করবো, রিক্সা চালাবো। কিন্তু তোদের এই তিনটে ছোট ছোট ভাইকে নিয়ে আমি তাদের কি খাবো, কোথায় রাখবো? সূর্য, বললে সূর্য। এই চিন্তা আমি করবো মা। চন্দ্রদেব ছোট হতে পারে, কিন্তু আমি তো ছোট নই। আমি মোট বলবো, রিক্সা চালাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। আর দেরি নয় মা, শয়তানটা অজ্ঞান হয়ে গেছে। ওর জ্ঞান ফিরে আসার আগে আমাদের এখান থেকে পালাতে হবে। তুমি ভাইদের নিয়ে এসো মা, এসো। দাঁড়া, যাওয়ার আগে তোর বাবাকে আর এই পবিত্র ভিটেকে আমি শেষ প্রণামটা করে যাই। স্বামী সাথে যে দিচ্ছে বদনাম নিয়ে আমি এই পবিত্র ভিটে ছেড়ে তোমার ছেলেদের নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি গো। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ছোড়ের আমার মাথাটা ঝিমঝিম করছে কেন? একই তবে কি ছেলেদের নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে? যাক, আপদ বিদায় হয়েছে।
আগামীকাল সংবাদপত্রের প্রথম পাতায় খবরটা ফলো করেছে ওকে আমি মিথ্যে খুদামে কাগজ ডুবিয়ে আমার চলার পথটা পরিষ্কার করে দেবো। হারিয়ে তো তুমি মারতে পারবে না, তুমি আমার দাবার চা ওই চপড়া হতে তারাকে আমি কিছুতেই সুখে থাকতে দেব না। ভাষাতে বধু তারপর অন্ধকারে সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে একটু একটু করে কাঁদবো ওই বধুর বুকের টাকা মধু। তুমি কি জানো তোমার ওই বয়সে তো তীব্র বিষয় মিশিয়েছিল। তাছাড়া তোমাদের এই মায়ার বাঁধন পেটে বিশাল সম্পত্তির মালিক আমি হলাম কি করে? কিন্তু তারাও তুমি বাঁচতে পারবে না। প্রয়োজনে তোমার সবচেয়ে সূর্যকান্ত আর নিজের ছেলে চন্দ্রকান্ত কান্তের বুকের কাঁচা রক্তস্রোত হয়ে আমি করবো তোমার কাঙ্কাল রক্তে মাতৃ পূজা। 25 বছর আমার মনটাকে চুরি করে তাহলে কেন এখন আমার থেকে দূরে সরে যেতে চাইছো শুনি? আমি দূরে ছেড়ে যেতে চাইছি? এই তুমি কি বলছো রজনী? আমি তোমায় ভীষণ ভালোবাসি। তাই তো আমি শত বাধা বিপত্তি অতিক্রম করেও আমার এই ভালোবাসাকে এমনি করে বুকে আগলে রাখবো রজনী। আর আমি তোমার বুকে মাথা রেখে বলবো আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে ভোলাতে আরো নয় শুধু আরো নয় শুধু চত্বরটাকে মধুর বৃন্দাবন বানানোর জন্য তোমাদের সালা সেই ধন্যবাদ। আমি সারা এই এলাকার বাসকালিয়া, তাই আমার এলাকায় সব কাজের জন্য আমাকে ট্যাক্স দেয়। ট্যাক্স মানে তোমাদের ট্যাক্স পড়েছে পাক্কা 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা। প্রেম করার জন্য 500 আর পোকা স্টেশনে জড়িয়ে ধরে একটু রোম্যান্স
খেয়ে করতে এক খাটে চল খা খাবে না সুন্দরী। আরে আমার হকের পাওনা না দিলে তোমার ড্যাডি আর ওই সারা প্রেমী কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না সুন্দরী। চলো সুন্দরী। এই দেশটা এখনো জঙ্গল হয়ে যায়নি ভাইজান, তাহলে তো জানোয়ার দাবাদাবি কেন ভাইজান? চলো মেজো ভাই তুমি? ভাই আমরা কলেজে যাচ্ছিলাম, হঠাৎ করে শয়তান এই শয়তানের শয়তানি এক্ষুনি শেষ হয়ে যাবে। কিন্তু এই মেয়েটি আমার কলেজের বান্ধবী। তাই কিরে জানোয়ার, ওর হাতটা ছাড়বে না অন্য ব্যবস্থা নেব? আরে এমন কই মায়ের লাল জন্মায়নি যে আমার শিকার আমার হাত থেকে ছিনিয়ে নেবে। চলো সুন্দরী। তোর মতো ব্রেক ছেড়ে মুখে ছবল মারতে এই আল্লাহ তাআলাই দুনিয়ায় পাঠাই না। রাত রাখিস, আর যদি কোনোদিন তোকে এই তল্লাটে দেখে সেদিন তোকে জরুর ইয়াদ রাখবো আজাদ আলী, তুই আমার শিকার আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছিস। রাত বুঝবো তুমি চিন থেকে ভর ভুল ভুল খুব জলদি জলদি তো তুমি একদম কিয়া খারাপ করে দেবে সালা। যাও মেজো ভাই, এবার তোমরা কলেজে যাও। বেশ, আমরা কলেজে যাচ্ছি আজাদ ভাই। তবে তুমি যেন এই ঘটনার কথা দাদাকে কোনোদিন বলবে না আজাদ ভাই, কোনোদিনও বলবে না। আচ্ছা বেশ, তাই হবে। এসো রজনী, এসো। মেহেরবান আজব তেরা দুনিয়া, এই সূর্য তার ভাইদের লেখাপড়া শিখাতে নিজে না খেয়ে কত উদস্ত পরিশ্রম করে চলেছে, আর সেই পয়সা দিয়ে এর ভাইয়েরা না জানি ক্ষুধা হতভাগ্য সূর্যের জীবনে তুমি কি লিখে রেখেছো? ড্রাইভার, এই সালা ট্যাক্সির ড্রাইভার, ভদ্রভাবে কথা বলুন, আমরা ড্রাইভার হলেও মানুষ। সামান্য একটা ট্যাক্সির ড্রাইভারের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে হবে? না না, তেমন কোনো নিয়ম নেই, তবে যারা ভদ্রলোক তারা ভদ্র ভাষায় কথা বলে, আর যারা ছোট লোক এই মুখ সামলে কথা বলো। মনে রেখো, আমি নামের অতিকান্ত, স্বভাবে শান্ত, আর কাজে আমি দুরন্ত। সেটা বাড়িতে বউয়ের কাছে বুঝি। সারব, বলো ভুবানীপুর যেতে কত ভাড়া লাগবে? 500 টাকা। বাট ভাই, কদিন আগে তো 200 টাকা ভাড়া ছিল। কদিন আগে তো ডিজেলের দামও ছিল 60 টাকা লিটার, এখন ডিজেলের দাম 100 টাকা। What? হিসাবটা বুঝতে অসুবিধা হলে সোজা হেঁটে চলে যেতে পারো। তুমি আমাকে অপমান করছো? কি ব্যাপার রতিকান্ত বাবু, কে আপনাকে অপমান করছে? আর বলবেন না স্যার, ওই সালা ছোট লোক ট্যাক্সির ড্রাইভার। ওই জন্যই তো ওরা ট্যাক্সি ড্রাইভার। শিক্ষা দীক্ষা ভদ্রতা যদি ওদের মধ্যে থাকতো। ইউ আর রাইট স্যার, এই জন্যই তো বলে রতনে রতন চেনে আর শুয়োরে চেনে। আর একটা বাজে কথা বললে তোমাকে আমি এমন কেসে ফাঁসাবো। ওটা আপনারা ভালোই পারেন, চোর ডাকা খুনি বদমাইশদের সঙ্গে আপনারা থানায় বসে একসাথে চা খান, আর চাকরি বজায় রাখতে নিরীহ সাধারণ মানুষদের। তবে রাতে আজ তো আমি যেতে দিন না স্যার। যাক, ওনার কথা মতো আজ আমি তোকে ছেড়ে দিলাম। চলুন চলুন রতিকান্ত বাবু, চলুন। আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই। ভারতমাতার সন্তান নেতাজি, একবার এসে দেখে যাও তোমার আত্মত্যাগ আর স্বপ্ন নিয়ে গড়া ভারত জননী আজ অক্ষর নয়নের কাছে। পাগলা, আজ যদি গান্ধীজি বেঁচে থাকতেন লজ্জায় গলায় দড়ি দিতেন,
আছেন না ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর নিজের লেখা সংবিধানের অবমাননা দেখে নিজেই নিজের গালে থাপ্পড় মারতেন। তুই কি বলতে চাস আমরা সংবিধানকে অপমান করছি? সম্মান জানাচ্ছ কুচক্রী শয়তানদের প্রতিপালন করতে সাধারণ মানুষের মাথায় লাঠিচার্জ করাটাই তো এদেশের সংবিধান। সরকারি পেট্রোল পুড়িয়ে ধান্দাবাজ লোকমেনদের খাওয়ানোটাই তো এদেশের সংবিধান। চুপ করো পাগল ভাই, তুমি চুপ করো। না, আমি চুপ করবো না। এই সাধারণ মানুষ সমস্ত মানুষের সব ভুলে গিয়ে তাদেরকে আজ বেরিয়ে হয়ে দাঁড়িয়েছে। তারা ভুলে গেছে প্রতিবাদের ভাষা। আর তুই ময়দানে নেমেছিস দেশ উদ্ধার করতে। মনে রাখিস আমি নামের অতিকান্ত, স্বভাবে শান্ত, আর কাজে আমি দুরন্ত। প্রয়োজনে তোর গোলা টিপে ওই মৃত্যু হয় বোমা গুলি পিস্তল দেখে মানুষকে কিছুদিন চুপ করিয়ে রাখা যায়, চিরকাল নয়। কিন্তু তোর এই প্রলাপে কি মূল্য আছে পাগল? কথাই বলে না পাগলে কি না বলে। ছাগলে কি লেখা? সেই ছাগলে দেশটা ভরে গেছে, তাই তারা খেতে খেতে দেশটাকে অন্তঃশ্বাস শূন্য করে ফেলেছে। সেই ছাগলে এই দেশে রাজ চালালে সবাই মেনে নেবে, কিন্তু তা বলে তোমার মতো একটা পাগলের কথা। না না, আমি পাগল নই, আমি জ্ঞান পাগল। তাই তো এই জ্ঞানের বাণীর বস্তা নিয়ে পরে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঠিক প্রান্ত উল্কার মতো ছুটে বেড়াই, আর মানুষের কানে কানে প্রচার করি এই মূল্যহীন জ্ঞানের বাণী। কিন্তু বর্তমান সমাজের মানুষ তোমার এই জ্ঞান বাণী কি গ্রহণ করবে পাগল ভাই? করবে যখন শাসক শোষক আর শয়তানদের যৌথ আক্রমণে মানুষের বিদ্যালয়ে ঠেকে যাবে, তখন এই জ্ঞান বাণী গ্রহণ করতে বাধ্য হবে। তার আগে তোর জ্ঞান বাণী আমি স্তব্ধ করে দেবো রে পাগলা। আইন আপনি হাতে পেটে বেঁধে রোজগার বাবু, ওর ব্যবস্থা আমি করব। বেটাকে লোকাপে ফেলে 3rd ডিগ্রি প্রয়োগ করলে একটা পাগলাকে মিথ্যে কেসে হেনস্থা করার জন্য আমি এসপির কাছে আপনার নামে নালিশ জানাতে বাধ্য হব। না না না, আপনি এক কাজ করবেন না। জীবন সংগ্রামের মহারণে ন্যায়ের কাছে অন্যায়, পুণ্যের কাছে পাপ, আর মানুষের কাছে অমানুষ আজ দিকে দিকে জয়লাভ করে চলেছে। ওমা কোথায় গেলে? আরে তাড়াতাড়ি টাকাটা দাও, আমাদের কলেজে দেরি হয়ে যাচ্ছে। না, এদের নিয়ে আর আমি পারি না। আমি নির্ঘাত আমি ট্রেনটা ফেল করবো। মা, ও মা! থাক মেয়েটা থাক, ওভাবে চিৎকার করে এই পাড়া পড়শের বোঝাসনি যে বাড়িতে দিন দুপুরে ডাকাত পড়েছে। দেব, তুই বুঝতে পারছিস না এই ট্রেনটা ফেল করলে ঠিক সময়ে রজনীর কাছে পৌঁছাতে পারবি না, তাই না? ফলে তার মুখে নেমে আসবে অমাবস্যা, আর তুই দু চোখে দেখবি অন্ধকার, তাই না মেয়েটা? দেখ দেব, তুই ভুল করছিস। রজনী নামে আমি কোনো মেয়েকে চিনি না। মেজদা, আমি কিন্তু একবার বলিনি যে রজনী কোনো মেয়ের নাম। মেজদা, মেয়েটা ভালোবাসা পাপ নয় আর অন্যায় নয়, কিন্তু কিন্তু আমরা যে পরিবার জন্মেছি, মায়ের পর্দার কষ্টের পয়সার বিনিময় লেখাপড়া শিখছি, তাতে করে ভালোবাসার বিলাসিতা আমাদের সাজে না মেজদা, আমাদের সাজে না। আরে বাইরে খরচ করবো কেন? তুই জানিস আমি তো আমার পরীক্ষার ফিটা করে জমাই দিতে পারিনি। কি মেজদা, কি হয়েছে? কাল দিতে পারিস নি, আজ দিবি। বর্দা, কিন্তু বর্দা আজই বা তুমি টাকা পাবে কোথায়? ওরে রে, আজ দুদিন তোমাদের চাকরি ধর্ম হবে। ওরে দেব, যাদের কেউ নেই তাদের ভগবান আছেন। বর্দা, হ্যাঁ। তো সেই ভগবান বুঝি তোমার 2 হাত টাকায় ভরিয়ে দিয়ে। আরে ভরিয়ে না দিলেও যেটুকু দিয়েছে ওই চন্দ্রের পরীক্ষার ফিজের টাকাটা হয়ে যাবে। এই নে ধর ভাই, এই দেখ টাকাটা ধর। নিশ্চয়ই নেবো দাদা, কিন্তু তার আগে তোমায় বলতে হবে এতগুলো টাকা তুমি কোথায় পেয়েছো? তার মানে তোরা কি বলতে চাইছিস আমি কোনো চুরি ডাকাতি কিংবা কোনো অসৎ পথে? না না, সে কথা আমরা বলছি না বর্দা।
আর তুমি যে জীবনও কাজ করবে না তাও আমরা জানি। তাহলে তাহলে টাকাগুলো নিতে তোদের আপত্তি কিসে? এর চেয়ে অনেক বেশি দুর্দিনে মা আর আমি কিভাবে যে সংসার, অবশ্য তখন তোরা অনেক ছোট ছিলি। কিন্তু আজ আমরা বড় হয়েছি দাদা, তোমাদের দেওয়া শিক্ষা দীক্ষা আমরা পেয়েছি, তাই তো তোমাদের সুখ দুঃখের খবর রাখাটাও আমাদের কর্তব্য। সেই কর্তব্য রক্ষার তাগিদেই বুঝি বড় দাদার কাছে তুই কৈফিয়ত চাচ্ছিস? যাক সেসব কথা যাক, তোদের কলেজে দেরি হয়ে যাচ্ছে। নে ধর ভাই, এই টাকাটা ধর। দাঁড়া সূর্য, মা এবার তুই ওদের নয় আমার কথার উত্তর দে। এতগুলো টাকা তুই কোথায় পেয়েছিস? তোর ট্যাক্সি ধর্মঘট চলছে, মালিকের কাছে মাথা পর্যন্ত বিক্রি হয়েছে। বল সূর্য, এতগুলো টাকা তুই কোথায় পেয়েছিস? মা কোথায় কিভাবে পেয়েছি আমি তোমায় বলতে পারবো না মা, তবে তুমি বিশ্বাস করো কোনো অসৎ উপায়ে এই টাকা আমি রোজগার করিনি মা। মা গো, এতদিন পরও তুমি তোমার সূর্যকে চিনতে পারলে না মা? না, আমি আমার সূর্যকে চিনেছিলাম সেই দিন, যেদিন যেদিন ও আমাকে বলেছিল মা মা এই শয়তানদের হাত থেকে বাঁচতে গেলে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। পালিয়ে চলো মা, পালিয়ে চলো, নাহলে ওই শয়তানটা আমাদের সবাইকে মেরে ফেলবে। মা গো, আমি মরবই গো, আমি কুলিগিরি করবো, আমি ভাইদের খাওয়াবো, আমি ভাইদের মানুষ করবো। এই কথা তো আজও আমি অক্ষরে অক্ষরে পালন করে চলেছি মা। তাহলে তোমার সূর্য সেই সন্দেহ আর অবিশ্বাসের কালো মেঘে ঢেকে গেছে, তাই তো মায়ের কাছে সে মিথ্যে আশ্রয় নিতে হচ্ছে। না মা, না, আজ আমি আর মিথ্যে আশ্রয় না নিয়ে আজ তোমাকে আমি সব সত্যি কোথায় বলবো। এই সংসারের অভাব অনটন উপশমে এই টাকাগুলো রোজগার করতে আজ আমি না, আজাদ কোনো কথা বলবে না। আজাদ আজাদ তিল তিল করে নিজেকে শেষ করছো করো, কিন্তু নিজের সঙ্গে বাড়ির সকলকে শেষ করতে চাইছো কেন সূর্য ভাই? সত্যি করে বলো তো আজাদ, তুমি কি আমার সংসারে মিথ্যে জাল বুনছো? কারণ সে সত্য বড় নির্মম, বড় নিষ্ঠুর আমি জান। আজাদ, আপনারা তা হয়তো সহ্য করতে পারবেন না। আজাদ, হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা যাদের নিত্য সঙ্গী, তারা সব সহ্য করতে পারে। তুমি বলো আজাদ, তুমি বলো, আমি সব সহ্য করতে পারবো। আজাদ ভাই, তুমি বলো, আমরা সব আঘাতে সইতে পারবো। হ্যাঁ আজাদ ভাই, তাছাড়া তাদের সব দুঃখ কষ্ট পর্দা একা বুকে নিয়ে আকার করবে কেন? আমরাও তার অংশের হতে চাই আজাদ ভাই। কারণ সে সব কথা শুনে তোরা সে দুঃখের ভাগ নিতে পারবি না রে দেব আজাদ ভাই, কারণ স্বয়ং আল্লাহ তাআলা তাকেই দুনিয়ায় পাঠিয়েছেন। আজাদ তোমার শনিদেবীর পাঁচালিকে তুমি বন্ধ করবে না, তাহলে তোমার মতো মহামানবী ছিপড়া অস্ত্রটা এরা সৃষ্টি নয়, ধ্বংসের কাজে ব্যবহার করবে সূর্য ভাই। আজাদ, সেই ধ্বংসের মহাকবল থেকে এই সংসারকে বাঁচাতে তুমি বলো আজাদ, সূর্য অতগুলো টাকা কোথায় পেয়েছে? আজাদ, চুপ করে থেকো না, বলো সূর্য অতগুলো টাকা কোথায় পেয়েছে? আমি জান, শুনবে? হ্যাঁ, সূর্য এতগুলো টাকা পেয়েছে নিজের শরীর থেকে রক্ত বিক্রি করে। পুজো বরসের 10 লক্ষ টাকা নিয়ে ভাড়া গাড়িতে আসা তোমার উচিত হয়নি মামনি। প্রখ্যাত শিল্পপতি শতাঙ্কুশেখর রায়ের একমাত্র মেয়ে হয়ে ভাড়া গাড়িতে প্রয়োজনের খাতিরে চাপলেও সেই গাড়িতে টাকা পয়সা কাগজপত্র ফেলে আসবে পাইবে হয়ে। যা গেছে হয়তো তা হয়তো কোনোদিন ফিরে পাবে না মামনি। তবু তুমি থানায় একটা ডায়েরি করে আরো 10 লক্ষ টাকা তুমি তুলে নিয়ে এসো, কেমন? তাতে হয়তো শ্রমিকদের বোনাসটা মিটে যাবে বাপি, কিন্তু ওই অ্যাটাচের ভেতরে থাকা দরকারি পেপারস গুলো শূন্যস্থান তো 10 লক্ষ টাকা
আমি জানি মামনি, তবু হাত পা গুটিয়ে বসে থাকলে তো কোনো সমস্যার সমাধান হবে না। তাই কারবারটাকে সচল রাখতে হলে আমাদের প্রথম প্রয়োজন ওই দরকারি পেপারসগুলো। ও, যদি টাকাগুলো বাদ দিয়ে ওই পেপারসগুলো পেতাম। ভাগ্য ভালো থাকলে ফিরে পেতেও পারো, বলা তো যায় না। ওই ট্যাক্সি ড্রাইভার সৎ আদর্শবাদী হতে পারে। তাহলে সেটা হবে সোনার পাথর বাড়ি স্যার, কারণ সততা আদর্শ এগুলোই ছোট লোক ট্যাক্সি চালকদের কাছে আশা করা যায় না। আহ, বাদ দিন না ম্যানেজার বাবু। যাক সে কথা। আচ্ছা, আপনি অফিস ছেড়ে বাড়িতে কি ব্যাপার? মা কালীর দিব্যি থাকতে পারবেন না কাকাবু। ওই 10 লক্ষ টাকার খবরটা শুনেই আপনার চোখ ফেটে জল বেরিয়ে আসতে পারে, তাই না? নিন, রুমালটা রাখুন, চোখের জল মুছে নেবেন। এটা উপহাসের সময় নয় সর্বাণী। যে কোনো প্রকারে ওই টাকাগুলোকে শুনুন, উপযাচক হয়ে সব ব্যাপারে নাক গলাতে এলে নাকটা কিন্তু কাটা যেতে পারে। ওকে, আমি আর নাক গলাবো না। আর ওই ট্যাক্সি ড্রাইভারের ব্যাপারেও মা কালীর দিব্যি আমি আর কোনো কথা বলতে আসি না। নমস্কার, ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বলছি, তার আগে বলুন তো ওই অতি ভদ্রলোকটি এখানকার কে? আমি সর্বাণী স্টিল প্ল্যান্টের ম্যানেজার বিশাল না। সত্যি আপনি বিশাল না? তাই ছবলটা ভালোই দিতে পারে। হোয়াট? তবে শুনুন স্যার, আপনার ম্যানেজারের ভাষায় সেই ছোট লোক ট্যাক্সি ড্রাইভার যে ম্যাডামের এটা দিতে ফেরত দিতে। ধরুন ম্যাডাম, এটা দিতে ধরুন। এটা কিনা ভালো করে দেখে নাও সর্বাণী, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আসলে ছোট লোকদের লোভের তো শেষ নেই। বলা তো যায় না যদি কিছু। গেট আউট, গেট আউট! আর একটা বাজে কথা বললে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। কিন্তু সর্বাণী, মা কালীর দিব্যে আমি তো তোমার মঙ্গলের জন্যই। আমার মঙ্গলের চিন্তাটা আমাকেই করতে দিন। তাছাড়া আমি ভেবে পাচ্ছি না, একটা কোম্পানির সম্মানীয় ম্যানেজার আপনি, আপনার দৃষ্টিভঙ্গিটা এমন শকুনের মতো কেন? তাছাড়া তোমার মতো কমেদের বোঝা উচিত ছিল যে কাকা উনি যদি লোভী হতেন তাহলে এটাই তো ফেরত দিতে আসতেন না। কেন? আর তার উপরে আপনার হাতে যদি এটা পড়তো তাহলে তো কোনো কথাই ছিল না। তবু আপনি একবার দেখে নিন ম্যাডাম, আপনার এই অতি বিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। আপনাকে শ্রদ্ধা জানাতে সেই ক্ষতিটা আমি হাসি মুখে মেনে নেব। মাফ করবেন সাহেব, গরিব মেহনতি ট্যাক্সি চালক আমি। ভাড়াটে ট্যাক্সি চালিয়ে মা আর তুই ভাইকে নিয়ে নেবুতলা বস্তিতে আমি থাকি। দুঃখের অন্ন আমি সুখ করে খাই। পুরস্কার কি আমার নির্লোভ মনটাকে খুন করে আপনার এই ম্যানেজারের কথাটাকে আপনি সত্যি করতে চাইবেন না স্যার? চলি, নমস্কার। বললেই তো আর যাওয়া যাবে না। এসেছে নিজের মনে, বাড়ি যাবেন আমার বাড়িতে। তার মানে দার্জিলিংয়ের চায়ের মতো পরিষ্কার। এসেছে নারায়ণ, তাই শুধু মুখে ফিরে গেলে বিরক্তের অকল্যাণ হবে। তাই বসুন, চা খান, নাম ঠিকানা বলুন, তারপর যাবেন। নাম ঠিকানা নিয়ে তুমি কি করবে? হায় ভগবান, একে বুদ্ধিমান বলে কি করে? আমার নয় দাদা, দিদিমণির কাজে লাগবে না। ওনার লাগলে উনি নিশ্চয়ই চাইতেন। বোকা ছেলে, বোঝে না। আরে দাদা, লজ্জায় তো নারীর ভূষণ। ওর মুখ দেখে বুঝতে পারছেন না? উনি তো বুঝতে পারছেন না, তা তুই যখন বুঝতে পারছিস তখন উনার মতোই ম্যানেজার বাবুর জন্য এক কাপ চা। দিদিমণি, আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারি বলে তাই তো আমার নামে নেন গাড়ি। তাছাড়া উনি তো অতিথি নন, অফিসের বাবু। তাই চাটা ক্যান্টিনেও খেয়ে নিতে পারেন, না কি বলেন ম্যানেজার বাবু? ওকে, তোমার এই অপমান আমি ভুলবো না। নেন, সময় আর সুযোগ পেলে মা কালীর দিব্যি এ কথা যোগ্য জবাব আমি দেবই। চলে এরকম আচরণ তো না করাই উচিত ছিল। নেন, হাজারো আমার বন্ধুর ছেলে আমার কোম্পানি ম্যানেজার। হ্যাঁ, বাই দা ওয়ে, তোমার যদি কয়েকটা প্রশ্ন করি তার সঠিক জবাব তুমি দেবে? হ্যাঁ বলুন। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আর বাড়িতে কে কে আছে? আমার নাম সূর্যকান্ত সেন। মা তুই ভাইকে নিয়ে আমি নেবুতলা বস্তিতে থাকি। আমি ভাড়ায় ট্যাক্সি চালাই আর মা বাড়িতে সেলাইয়ের কাজ করে। সূর্যবাবু, বলছিলাম আপনি ওই ভাড়া গাড়ি চালানো ছেড়ে আমাদের কোম্পানিতে চাকরি করবেন? কিন্তু ম্যাডাম, আমার বিদ্যা বুদ্ধি অতি সামান্য, চাকরি কোনো চাকরি।
আচ্ছা সেটা বুঝবো আমরা, আপনি হ্যাঁ কিংবা না বলুন। ঝুলে পড়ো দাদা, ঝুলে পড়ো, পাশে তো আমি আছি নাকি? তুমি না বলছিলে গোডাউনের হিসাবে গরমিল দেখা দিচ্ছে, তা না হয় সূর্যকে স্টোর কিপার হিসাবে। কিন্তু এই গুরু দায়িত্বকে আমি পালন করতে পারবো ম্যাডাম। ওহো, আবার কিন্তু কেন? আপনি যেমন আপনার সততা দিয়ে আমাদের কোম্পানির মান সম্মান রক্ষা করেছেন, সেই সততা দিয়ে আমাদের কোম্পানি আর আপনার পরিবারটাকে একটা নতুন জীবন দান করুন। পারবো পারবো ম্যাডাম, পারবো। আপনার বিশ্বাসের মধ্যে আমি আমার জীবনটি হলো আমি রাখবো, এই আমি আপনাকে কথা দিলাম। আই এম প্রাউড অফ ইউ মাই সন। আমার মেয়ে সরবারের সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তকে তুমি স্বাগতও জানানোনি, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমি কিন্তু একটুও খুশি হইনি দাদা। আমি খুশি হব সেই দিন যেদিন তুমি তোমার ন্যায় নিষ্ঠার আদর্শ দিয়ে এই রাজত্বের সঙ্গে ওই রাজকন্যাকেও জয় করতে পারবে। কেন, কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না দাদা না, মাথা আমার খারাপ হয়নি, আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারি বলে তাই তো আমার নামে নেনো গাড়ি, যে গাড়ি একদিন আরে বাংলা কাঁপিয়ে ভারত নাচিয়ে আমি ঘুরছি যে এই ভারতে। সূর্যবাবু, এই নিন অ্যাডভান্স স্বরূপ এই টাকাটা রাখুন। না না ম্যাডাম, কাজে জয়েন করার আগে এত টাকা আমি নিতে পারবো না ম্যাডাম। কেন পারবেন না? মনে করুন না, আপনার সততার মন্দিরে এক গুণমুগ্ধ পূজারিনী শ্রদ্ধার পুষ্পাঞ্জলি নিন, ধরুন। সর্বমঙ্গলমঙ্গলে জীব সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী গুণাশ্রী গুণময়ী নারায়ণী নমস্তে। হাই ড্যাড, আমি বলছিলাম কি বলবে, সব কোথায় বলবে, তবে জয় গুরু আমার পুজোর বিঘ্ন ঘটিয়ে দাও। ওসব পুজো টুজো এখন একটা ফ্যাশন ড্যাড, ওসব শিখেই তুলে এই কারবার সংসারের দিকে একটু তাকাও। এই সংসারের কোনো কিছুই আমার দৃষ্টির বাইরে নয় রতিকান্ত। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না ড্যাড। আমি তোমার বাবা আর তুমি আমার ছেলে, নইলে তো জয় গুরু তুমি আমার বাবা হতে বাধ্য। তোমাদের বাবা ছেলে দরজা খোলার সময় আমার নেই বাপি, আমি কলেজে যাচ্ছি, আমাকে 500 টাকা দাও। তা দিচ্ছি, কিন্তু আর কতদিন তুমি কলেজে যাবে মামনি? তার মানে আমি এই তো সবে বি ক্লাসে ভর্তি হয়েছি। কিন্তু তোর পড়াশোনার গতি প্রকৃতি বলে দিচ্ছে যে বিয়ে করে তোর পথে বসতে খুব বেশি দেরি নেই। দাদা, তোমার এই পাকা কথাগুলো একটু সোজাভাবে বলবে? আহা, জয় গুরু জয় গুরু, ওর কোথায় চড়ছো করে মামনি? আরে আমি বলছি, শোনো শোনো, এই বলছি তুমি নাকি শুনলাম ওই একটা হাত ঘরের ছেলের সঙ্গে প্রেমতে। বাপি, এই 21শ শতাব্দীতে যে কোনো যুবক যুবতীর কাছে প্রেমিক প্রেমক মাই, এর জন্য চলছে আর বিশেষ। তবুও তার নাম নাম চন্দ্রকান্ত সেন, আমাদের কলেজের স্টুডেন্ট, কিন্তু আমি তো জানি না। চন্দ্রকান্ত, তার মানে জানো তো ওই বস্তিবাসী ট্যাক্সি ড্রাইভারের ভাই। এত নিচে নামতে তোর এতটুকু বিবেকে বাঁধলো না? রতিকান্ত, নিচে না নামলে উপরে উঠবে কি করে? তাই তো ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই,
একান্তের মধ্যে অমূল্য রতন লুকিয়ে আছে বাপি। ও কলেজের একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তুমি দেখো কলেজ পাস করে ও একটা ভালো চাকরি পাবে পাবে। তখনই তুমি তাকে তোমার ছিপে গেঁথে তুলবে মামনি। এখন শুধু চার দিয়ে যাও, চার। দেখো যে ওই পোয়াল মাছটা আবার খাই মেরে পালিয়ে না যায়। এই দাও তুমি 1000 টাকা দাও, কেমন? হ্যাঁ পাপি পাপি পাপি, সত্যি তুমি আমার ধার্মিক পাপি। তাই তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি ওই চন্দ্রকে আমি আমার প্রেমের বর্ষিতে গেতে তুলবই তুলবো। টাটা। ওকে ড্যাড, ওই সালা বামুন হয়ে চাঁদে হাত জোর পাপ। আমি ওর বুকের রক্তে মুছে দেব, ওকে বুঝিয়ে দেব আমি এমন এক শুয়োরের বাচ্চা। ছেলে যদি শুয়োরের বাচ্চা হয় বাপদন, তাহলে জয়গুরু বাপের পরিচয়টা কি হবে? হায় না, রক্ত চুষা হয় না, ওদের রক্ত চুষে আমার বর্তমানে হিসাব আমি বরাবর করে নেব। কারণ আমি যে নবের অতিকান্ত, স্বভাবে শান্ত, আর কাজে আমি দুরন্ত। জয়গুরু জয়গুরু, ধর্মপথের অধিকারী, যে ধর্ম কাফির নেশা, সেই নেশায় বুধ হয়ে আমি আমার ছেলেকে তৈরি করবো এক কিংবদন্তি শয়তান। নক্ষত্রশ্রেণীর বংশ ধরে রাজ ধরে রাজ ধরে রাজ, যে কোনো মুহূর্তে তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে। তার আগেই ওদের বুকে তাজা রক্ত নিয়ে আমি হোলি খেলবো, হোলি। রক্তের হোলি খেলার চেয়ে মেকি ধর্মের না বলে গায়ে অনেক বেশি অসাধ্য সাধন করা যায় মিস্টার সিং। কি তুমি হঠাৎ এখানে? সুরবানি স্টিল প্ল্যান্টের ম্যানেজার? কি চাও? ধ্বংস। হ্যাঁ, আমি সারা নামে ম্যানেজার, ছোট একটা জগন্নাথ। আচ্ছা ধরুন, ওই সরবানি স্টিল প্ল্যান্টের গোডাউন রাতারাতি ফাঁকা করে আমি সমস্ত মান আপনার গোডাউনে তুলে দিলাম। আরে সুন্দর অভিনয়টা করে 10টা সালা চাপিয়ে দিলাম ওই শয়তান সূর্য সেনের ঘাড়ে। এত বড় পাকা অভিনেতা তুমি তো নও, তাহলে রিক্সের কাজে তোমায় সাহায্য করবে কে? আমি সারা 2 টাকাতে ফুল থেরাপি শটার এই কালিয়া মাস্টার। দেখে তো মনে হচ্ছে সবে হরলিক্স খাওয়া ছেড়েছো। যদি আমার এই কিছু খেতে যাও, আরে মামার বাড়ি মনে করে জেলে বসে বিন্দাস খাবো আর ঘুমাবো স্যার। পুলিশের রুলের কাকে সব সত্য ফাঁস করে দিবি না তো? এ তুই কোন ধামের পালে পা দিয়েছিস রে কালিয়া? সারা তোর মতো হারামির বাচ্চাকে সারা পুলিশের ভয় দেখায়। এ কি তুমি? আরে এই সেই নয় না বস, যার রূপের ফাঁদে পড়ে মানুষ দিনকে রাত আর রাতকে দিন ভাবে। তা তুমি পারবে তো নয়না সুন্দরী তোমার এই সুন্দর মহজালে ওই সূর্যকে বন্দি করতে? ওসব হিজড়ে পারকে কথাবার্তা বলে আমাকে লজ্জা দিও তো কাকা। সালা নয়না সুন্দরীর কাছে অসাধ্য কাজ বলে পৃথিবীতে কিছু নেই। সালা মারবো ধাক্কা পাবে। নয়না সুন্দরী, ধাক্কাটা এখানে নয়, ওই আসল জায়গাতে দিতে পারলেই হবে। ও আমার মান্তু সোনা দাদু। মারবো ধাক্কা পাবে ছোট্ট করে আক্কা। আহা জয়গুরু জয়গুরু, আবার এই সময় আমায় কেন দেবী? আরে শালা, কেন চাঁদু? তুমি না গায়ে নামা বলে এঁটেছো বলে কি নদরে নিমাই চাঁদ হয়ে নিরামিষ ভক্ষণ করছো নাকি? শালা মারবো ধাক্কা পাবে আক্কা। বাঘ মানুষ খায় ঠিকই, তবে সেটা বলে কিংবা অন্ধকারে। তুমি গুরুদেব আছো মাইরি, এই তোমার সাথে জমবে ভাই। সালা পেড়ার বলে মাছ খাবো না, আসছো না, ওই নবদ্বীপ যাবো। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। কারো পকেট বড়, কারো পকেট ছোট,
শকুনির পাশা চালে নব মহাভারতের বুকে শুরু হয়েছে কুরুক্ষেত্রের টঙ্কা। এবার এবার শুরু হবে মাত সমানার লাঞ্ছনা আর ভাইয়ে ভাইয়ে রক্তক্ষয় সংগ্রাম। আর ওই মানুষ রূপে নরকঙ্কালগুলোকে উঠবে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, রাজা আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা প্রকাশ্য রাস্তার উপর অশ্লীল নাচ গান করে এলাকা শান্তি নষ্ট করছিস আজকে। রাজা নয়, আজ তোকে আমি খোঁজা বন্ধা বানিয়ে মানবনীয় জনগণ, দাম্ভিক দুর্যোধন গোদা হাতে করে তীব্র আলো, কিন্তু ও জানে না ওর এই দম্ভ চূর্ণ করতে অলক্ষে দাঁড়িয়ে হাসছে চতুর চূড়ামণি বংশীধারী ভগবান। কথার ঝাল বুড়ে তিরিস্তার পাবি না শয়তান। মনে রাখিস আমি এখানে সম্মানীয় ওসি, আর তুই আমাকে জ্ঞান দিস। আজ তোর সে জ্ঞান পাবি আমি বেড়ে দেবো শয়তান। ও কাজটি করবেন না। বর্তমান সমাজের মূর্খ ছাত্ররা শিক্ষক পেটাচ্ছে বলে আপনি একজন শিক্ষিত পুলিশ অফিসার হয়ে শিক্ষক পেটাবেন? What do you mean? আই মিন ওনার জ্ঞান বাণী আপনার পছন্দ না হলেও উনি কিন্তু আপনার জ্ঞানদাতা শিক্ষক। তাই ওনার গায়ে হাত তোলার আগে এখন না তুললেও আমার হাত থেকে তুই নিস্তার পাবি না রে পাগলা। আমি পাগলা, কিন্তু এদেশের পাগলাদের ইতিহাস আপনি জানেন না, তাই তাই উপহাস করছেন। আমি বলে রাখি আমি মুক্ত পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। তাই নাকি? তোর মতন শয়তান পাগলাকে আমি নেওয়া সন্ন্যাসী বানিয়ে ছাড়বো শয়তান। আর তুমি কে হে ছোকরা? গোলা টিপলে তো এখনো অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। তাহলে এত বড় বড় কথা কিসের? কতটুকু জানো এদেশের আইন প্রশাসন? ক্ষমতা কতটা শীঘ্রই জানবো, কারণ আমিও পুলিশ অফিসার হিসাবে যোগদান করবে, তাই তো? হ্যাঁ তাই। তাহলে তো আর বলতেই হবে না, কদিন বাদে তুমি নিজেই জানে যাবে এই পুলিশ নামক যন্ত্রটার স্বরূপ কতখানি। চলে বন্ধুগণ, বাংলা মায়ের সোনার একটা ছেলে ভাটার টানে নোনা জলে ভেসে যাচ্ছে। তোমরা কি তার জন্য দু ফোঁটা চোখের জল ফেলবে? আপনার ভাই কি বলছো তুমি? সত্যবাদী তার জন্য মহাভারতের যুধিষ্ঠির পেয়েছিলেন মানুষের সম্মান আর শ্রদ্ধার আসন। আর এই যুগে সত্যবাদীদের স্থান হয় অত্যাচারের বদ্ধ স্তূপে, ধ্বংসের স্তূপে, আর মৃত্যুর কোলে সপ্ত নরকে। আপনার ভাই কে তুমি, কি তোমার পরিচয় তা আমি জানি না, কিন্তু শুধু মনে হচ্ছে এই দেশের বুকে তোমার মতো অসংখ্য মানুষের ফিরে আসার জন্যই বুঝি কবি লিখেছেন, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। অন্য মানুষ নয় হয়তো সাদিকের বেশে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে 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 গাড়িদের ফিরিয়ে ফিরিয়ে ফিরিয়ে। আমার মাথাটাই মনে হচ্ছে বিগড়ে গেছে, তাই কোথায় যে কি বলে ফেলছি না। আমার ইঞ্জিনটা ঠিক, আমার নামটা হয়তো, কিন্তু কিন্তু সময়ে ঠিক কাজটা করতে পারি, তাই আমার নাম নেনো গাড়ি, তাই না নেনো বাবু? বাবু তাই তো তেল না দিয়ে একটু ছেড়ে কাছো তো ভাই, তোমার আসল উদ্দেশ্যটা কি?
আরে বাজে কথা বাদ দিয়ে বল, তুই জানিস আমি কে? দেখে তো মানুষের মতোই মনে হচ্ছে, তুমি সঠিক জানতে হবে না, তোমায় ল্যাবরেটরিতে পাঠাতে হবে। Shut up! জানিস কিছুদিনের মধ্যে আমি হব তোর মনিব। তুমি হবে আমার মনে। কথাটা কেমন সোনার পাথর বাটির মতো শোনাচ্ছে। না, এটাই বাস্তব, কারণ সর্বাণীর সঙ্গে আমার বিয়ের কথাবার্তা যেভাবে এগোচ্ছে, এটা অযোগ্যে চমকে যাবে, কারণ মেনি বিড়ালের ভাগ্যে সোনার শিকল ছিঁড়বে না। আরে আরে তোর সাহস তো কম নয়। সর্বাণীর সঙ্গে আমার বিয়ে হবে জেনেও তুই আমাকে মেনি বেড়াল বলে অপমান করছিস। ও, মেনি বিড়াল বললে বুঝি অপমান হয়? তাহলে নয় হুলো বিড়াল বলবো। না, হ্যাঁ, মিস্টার হবু জামাই বাবু, ওকে তেল দিয়েছি বলে গাছের কাঁঠালটা মহানন্দে খাবো, এটা আশা করে মূর্খরা। তুমি নিশ্চয় তাদের দলে নও। না না, আমার ইঞ্জিনটা বিকল, কিন্তু ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারি বলে তাই তো আমার নামে নানো গাড়ি। ব্রর, ব্রর, ব্রর। আর আমিও নবের অতিকান্ত, স্বভাবে শান্ত, আর কাজে আমি দুরন্ত। সেই কাজের দ্বারাই ওই সুশাঙ্ক রায়ের ইঞ্জিনটাকে বিকল করে দিও। সর্বাণীকে আমার চাই। সর্বাণী হচ্ছে আমার কাছে মাছের চোখ, আর সেই চোখে লক্ষ্য ভেদ। আরে কি ব্যাপার অধিকান্ত, কিসের এত হাসি উল্লাস? উল্লাস নয় চন্দ্র, এ আমার প্রতিজ্ঞার নাগবাস। প্রতিজ্ঞা? কি তোমার প্রতিজ্ঞা? ওই সর্বাণী স্টিল প্ল্যান্টের জেনারেল ম্যানেজারের পদে তোমাকে আমি বসাবই। কিন্তু ওখানে তো মাথা দশা মানুষ করতে পারে চাকরি করে। সেই জন্যই তো তার মাথার উপর বসে তোমাকে ছিনিয়ে আনতে হবে তোমার শিক্ষার গৌরব। নইলে নিজেকে সুধানন্দ সিকদারের জামাই বলে পরিচয় দেবে কি করে? অধিকান্ত আমার দাদাকে অসম্মান করে। তোমার শিক্ষার্থী তোমাকে অনেক উপরে নিয়ে যাবে, এতে তার অসম্মান নয়, বরং ভাইয়ের সাফল্যে গর্বিত হওয়া উচিত। আরে রজনী, হ্যাঁ, তাই তো সর্বাণী স্টিল প্ল্যান্টে তোমাকে যোগ্যতা মর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে ড্যাডি আমাদের বিয়ে দেবেন বলেছেন। কি হলো চন্দ্র, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, কিছু বলো। আরে ও কি বলবে? চন্দ্র পড়াশোনায় ব্রিলিয়ান্ট হতে পারে, কিন্তু সংসার ধর্মে নিতান্ত শিশু। তাই সেই শিক্ষায় ওকে উপযুক্ত করে গড়ে তুলবি তুই। তোরা কথা বল, আমি চলি। রজনী, আমার সবকিছু ভুলে যাচ্ছে রজনী। দাদা মাকে না জানিয়ে আমি একের পর এক সিদ্ধান্ত নিয়ে। ও ডার্লিং, এখন এসব কথা ছাড়ো তো, কোথায় একটু রোমান্টিক কথা বলবে তা নয়। রজনী, হা 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 এত বড় অধ্যক্ষ আমি কিছুতেই সহ্য করবো না। তার এত বড় সাহস আমার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ের প্রস্তাব পাঠায়। চুরি করে কিছু সম্পত্তির মালিক হয়েছে বলে সেটা জায়গায় মাল জমি নির্মাণ করে। ও কথা বলবেন না, আমি তো চিরকাল জয়গুরু আপনাদের প্রদান হয়ে আছি। তুমি আকাশ
সঙ্গে আমার মেয়েকে কল্পনা হবে কেন স্যার? শাস্ত্রে বলেছে জয় গুরু, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আচ্ছা আপনি বিচার